একজন ফেসবুকে এই পোস্টটা দিল। এখানে পোস্টটা ছিল যে এই কোশ্চেনটার কিওয়ার্ডগুলো কিভাবে দেখাবো। তো এই কোশ্চেনটা মূলত ক্যামব্রিজ অফিসিয়াল গাইড যেটা আছে, তো ক্যামব্রিজ অফিসিয়াল গাইডের টেস্ট ওয়ানের পেসেজ নাম্বার 3-তে এইটা দেওয়া আছে। তো আমি যদি কোশ্চেনটা দেখাই, এই যে এটা টেস্ট 1-এর 170 নম্বর পেজে এই কোশ্চেনটা দেওয়া আছে। মূলত এটা হচ্ছে রিডিং প্যাসেজ 3-এর বক্স সামারি যেটা, তো বক্স সামারি এইটার কোশ্চেন এটা। তো যিনি পোস্টটা করছিলেন তার মূল ইনকোয়ারিটা ছিল এই এই কোশ্চেনটাতে উনি কিওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছে না, বা কিওয়ার্ড একদমই পাচ্ছে না, খুব কম কিওয়ার্ড বা কিওয়ার্ড দিয়ে এটা সলভ করা যাচ্ছে না। মানে ওনার প্রবলেমটা ছিল মানে একটা কিওয়ার্ড রিলেটেড। আচ্ছা, তো আমি আজকে এই কোশ্চেনটার একটা সলিউশন দিচ্ছি। তো প্রথমত এই কোশ্চেন টাইপটা অনুযায়ী যদি আমি বলি, এটা একটা বক্স সামারি। হ্যাঁ, বক্স সামারি এবং প্যাসেজ 3-এর ফিল ইন দ্য গ্যাপ আর কি। তো এই ধরনের কোশ্চেনগুলোর সাথে আমার প্যাসেজ 1 বা প্যাসেজ 2-তে যেসব ফিল ইন দ্য গ্যাপ থাকে, এটা পার্থক্যটা কী থাকে। প্যাসেজ 1 এবং প্যাসেজ 2-তে যে ফিল ইন দ্য গ্যাপগুলো থাকে, সেই ফিল ইন দ্য গ্যাপগুলো অনেক সময় দেখা যায় খুব সহজে পারা যায়। পারার অন্যতম কারণ হচ্ছে ওই সব ফিল ইন দ্য গ্যাপে ওই গ্যাপগুলোর আশেপাশে যে সকল সেন্টেন্স থাকে, এগুলোর যে ওয়ার্ডগুলো থাকে, এগুলোকে আমরা যদি কিওয়ার্ড হিসেবে ধরে নিয়ে করতে যাই, তার কাছে আমরা ওই ওয়ার্ডগুলোর সিনোনিম পেয়ে যাই প্যাসেজের ভিতর। তারপর দেখা যাচ্ছে সেন্টেন্স টু সেন্টেন্স ম্যাচিং হয়। তারপর এইভাবে আমরা একটা আনসার বসাতে পারি। বাট এই প্যাসেজ 3 যে বক্স সামারিগুলো থাকে, এগুলোতে যেটা হয় সেটাতে এই সেন্টেন্স টু সেন্টেন্স আসলে খুব একটা ম্যাচিং হয় না। এখানে যেটা হয় মানে কনটেক্সচুয়াল ম্যাচিং হয়। যেহেতু এটা একটা সামারি, সেহেতু এখানে এই ধরনের ফিল ইন দ্য গ্যাপে সেন্টেন্স ম্যাচিং হয় না, বরং কনটেক্সচুয়াল ম্যাচিং হয়। অনেকটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি আমি এরকম বলি যে বাইসাইকেল হ্যাজ মেনি বাইসাইকেল হেল্পস টু রিমুভ ট্রাফিক জ্যাম ইন দ্য ঢাকা সিটি, bicycle helps reduce environmental pollution, bicycle uh, we can easily move from one place to another through bicycle. সো এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর এই 3-4টা সেন্টেন্স বলছি, কিন্তু 3-4টা সেন্টেন্সের মূল থিমটা কি? মূল থিমটা কিন্তু বাইসাইকেলের সুবিধা। এই যে সুবিধা একটা ওয়ার্ড, হ্যাঁ, এইটা হচ্ছে আমার মানে একটা কনটেক্সট। এই ফিল ইন দ্য গ্যাপ যেগুলো থাকে, এগুলো অনেকটা এরকম টাইপের হয়। এটাতে কনটেক্সচুয়াল ম্যাচিংটা করতে হয়, নট সেন্টেন্স টু সেন্টেন্স। এখানে কিন্তু মানে ডিরেক্ট সেন্টেন্স টু সেন্টেন্স ম্যাচিং হবে না, বরং এরকম 2-3টা সেন্টেন্সের যে একটা থিম থাকবে, ওই থিমটা আমাকে বুঝতে হবে। যে ওই যে আমি মাত্র 3টা সেন্টেন্স বাইসাইকেল সম্পর্কে বললাম, ওই 2-3টা সেন্টেন্স পর আমি একটা বুঝতে পারতেছি যে এই 2-3টা সেন্টেন্স একটা কমন থিম বা একটা কমন বিষয়ের আন্ডারে আসে। এই কমন বিষয়টা কি? সেটা হচ্ছে কি বাইসাইকেলের সুবিধা বা অ্যাডভান্টেজ। যদিও আমি যে 3টা সেন্টেন্স বলে আসলাম বাইসাইকেল সম্পর্কে, আমি কিন্তু সুবিধা শব্দটা এক জায়গায় উল্লেখ করি নাই। তো সামাইটা সলভ করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা লাগবে এবং এটা এক্সপেকটেশন করা লাগবে। আচ্ছা, আর আর এক্সপেকটেশনটা যেটা আমি প্রথম সবাই ক্যালাট করে দিচ্ছিলাম, যে ডিরেক্ট ম্যাচিং আমি হয়তো পাবো না। ডিরেক্ট ম্যাচিং পাবো না, আমাকে কনটেক্সচুয়াল ম্যাচিং করা লাগতে পারে। হ্যাঁ, এবং এখানে কিওয়ার্ডগুলো যেটা অনেক কম কিওয়ার্ডের ভিতর থেকে আমাকে আনসারটা বের করা লাগতে পারবে, এইটা আমাদের মাথায় রেখে কোশ্চেনটা সলভ করা লাগবে। আচ্ছা, তো এই কোশ্চেনটা এই ভিডিওটা করার আগে আমি নিজে কিছুক্ষণ দেখলাম। তো আমি নিজে যখন করলাম তখন আমি কিওয়ার্ড হিসেবে এই কোশ্চেনটার এই যেগুলো গোল দাগ করা আছে, আন্ডারলাইন করা আছে, এগুলো কিওয়ার্ড হিসেবে দাগাই নিছিলাম। আচ্ছা, তো আমি কেন এইগুলো দাগালাম, এই শব্দগুলোকেই কেন কিওয়ার্ড হিসেবে নিলাম, আমি এটা একটু বলতে চাই। প্রথমে আমি আর্লি ডেজ শব্দটাকে নিছিলাম, কেন আমি ভাবছিলাম যে যেহেতু ক্যামেরা আর্ট এবং ফটোগ্রাফি সম্পর্কে বলা হয়েছে, তো প্যাসেজের যে জায়গায় মানে অতীত সম্পর্কে কথাবার্তা বলা আছে, ওই জায়গায় হয়তো আমি এই কোশ্চেনটার বা এই সামাইটার মানে শুরুটা আমি ধরতে পারবো। এর জন্য আমি আর্লি ডেজ কথাটা মানে কিওয়ার্ড হিসেবে দাগাইছিলাম। আমার উদ্দেশ্য আমার ইয়েটা ছিল আর্লি ডেজ কথাটা যেদিকে থাকবে সেখানে তো অতীত রিলেটেড কিছু কথাবার্তা থাকবে। আচ্ছা, তারপর ওপিনিয়ন্স অন ইটস ফিউচার, মানে এখানে যেটা বলেছে যে
মানে ফটোগ্রাফি যখন প্রথম দুনিয়াতে আসে তখন এটার ফিউচারের ব্যাপারে কিছু মতামত ছিল এবং সেই মতামতগুলো কেমন ছিল। তো এখানে ফিউচারটা আমি কিওয়ার্ড হিসেবে নিয়েছিলাম, যেহেতু এটা ফিউচার সম্পর্কে মতামতটা করছে, কারণ এখানকার সেন্টেন্সটা এটা বোঝা যাবে যেহেতু ফিউচার রিলেটেড হইতে পারে, এটার জন্য আমি ফিউচার শব্দটাকে কিওয়ার্ড হিসেবে নিয়েছিলাম। আচ্ছা, এরপর আমি যেটা করছিলাম এই সেন্টেন্সটা এবার শেষ করে দিয়ে নতুন আরেকটা সেন্টেন্সের দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং এই যে আর্টিস্ট এবং অর্ডিনারি পিপল এই দুটাকেও আমি কিওয়ার্ড হিসেবে নিয়েছিলাম। হ্যাঁ, এই দুটাকে কিওয়ার্ড হিসেবে নেওয়ার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে আর্টিস্ট শব্দটা আমি ডিরেক্ট পাইতে পারি। হ্যাঁ, বা এটার আর্টিস্ট শব্দটা একটা বেস শব্দ, এটা খুব সিনোনিম নাই, ডিরেক্ট সিনোনিম নাই, এই জন্য এটা পাওয়া খুব সহজ। এই জন্যটাকে আমি নিয়ে নিয়েছিলাম, সাথে অর্ডিনারি পিপলটা নিয়েছিলাম, যেহেতু এটা অ্যান্ড দিয়ে যুক্ত আছে, সেহেতু যে সেন্টেন্সে এটার কথা বলা আছে আর্টিস্ট এবং অর্ডিনারি পিপল একসাথে থাকার হাই চান্স আছে, এই জন্য আমি এটাকে একসাথে কিওয়ার্ড হিসেবে নিয়েছিলাম। এর সাথে একই সেন্টেন্সে যে পেইন্টিং শব্দটা নিয়েছিলাম, যেহেতু আমি এই মানে ওই একই জায়গার বা ওই একই জায়গা আর্টিস্ট এবং অর্ডিনারি পিপল যেখানে পাবো তার আশেপাশে এই পেন্টিং শব্দটাও হয়তো আমি পাইতে পারি, এই জন্য পেন্টিং শব্দটা আমি নিছি। এবং পেন্টিং শব্দটা খুব মানে ইউনিক, প্যাসেজের সব জায়গায় পেন্টিং শব্দটা থাকবে না, এই জন্য আমি নিছি। যদি কোনো কারণে আমি দেখা গেছে 31-এর আর্লি ডেজ ফিউচার বের করতে না পারলাম, প্যাসেজের যে কোথাও আমি পেন্টিং শব্দ পেয়ে গেছি, তার মানে কি পেন্টিং আশেপাশে আমার 32 আনসারটা হবে এবং তার আগে হয়তো 31 আনসারটা ছিল, এরকম হতে পারে, হয়তো আমি ওটা মিস করে গেছি। এজন্য আমি এখানে সিকোয়েন্সটাও মেনটেন করার চেষ্টা করছি। 31-এর পর 32 আসবে, 32 পর 33 আসবে, 33-এর পর 34 আসবে, এভাবে করে গেছি। তবে হ্যাঁ, এখানে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সামারিতে সিকোয়েন্স সবসময় মেনটেন হয় না। এটা আইএসআর ক্যামব্রিজের যে অফিসিয়াল বইগুলোতে আছে সেটাও দেখা গেছে যে একটা দুইটা কোশ্চেনে সিকোয়েন্সটা ব্রেক করে, বা এমন একটা মানে ফিল ইন দ্য গ্যাপ থাকে যেটা সিকোয়েন্সের সাথে রিলেটেড না। এটা এখানে আমি দেখবো, একটু একটু পর সলিউশন করার সময় দেখা যাবে। তারপরের সেন্টেন্স যেটা, সেটাতে আমি দেখতে পাইছি যে এখানে একটা ভিউ পয়েন্টের কথা বলা হয়েছে, যে একটা জনপ্রিয় মতামত ছিল এই ক্যামেরা আর্ট সম্পর্কে, ফটোগ্রাফস কুড হ্যাভ আর রোল টু প্লে ইন দ্য আর্ট ওয়াল। আচ্ছা যাক, আমি এখানে এই ফটোগ্রাফার এইটা একটা মানুষের নাম বা মানে মানুষ জাতীয় শব্দ, প্রোনাউন ফটোগ্রাফার, ফটোগ্রাফার বিং লেস ড্যাশ। আচ্ছা, মানে এই জায়গায় কিছুটা মানে ওই ডেসপাইট দিয়ে একটা সেন্টেন্স, মানে একপাশে ফটোগ্রাফার মানে কিছু ফটোগ্রাফ সম্পর্কে ভালো কথা বলা হয়েছে, আবার ফটোগ্রাফারদের ব্যাপারে কিছু বলা হয়েছে, যেন ফটোগ্রাফটা আমি কিওয়ার্ড হিসেবে নিয়েছিলাম, যদি এটা পাওয়া যায় আর কি। আচ্ছা, তারপরে একদম শেষের যে সেন্টেন্সটা ছিল এটার মধ্যে স্মল নাম্বার অফ এই কথাটাকে আমি আন্ডারলাইন করে নিয়েছিলাম, কারণ স্মল নাম্বার অফ এই কথাটাকে আমি মানে এটা পাওয়াটা সোজা। হ্যাঁ, স্মল নাম্বার অফ পিপল, হয়তো এটাকে তারা অন্যভাবে লিখছে, এরকম হতে পারে। ডিরেক্ট তো লিখবে না অবশ্যই, অন্য যে কোনোভাবে লিখছে স্মল নাম্বার পিপলটাকে, এই জন্য। এবং এই যে ইমোশন বা একটা ভার্ভ, এই যে সাসপেক্ট, ইমোশন রিলেটেড ভার্ভগুলো সবসময় কিওয়ার্ড হিসেবে আমি দাগাই নেই। হ্যাঁ, এখানে মানে এখানে এটাকে পাওয়া সোজা হয়। এই যে সাসপেক্ট করছে, মানে অল্প সংখ্যার লোক কিছু নিয়ে সাসপেক্ট করছে, এটা আমি নিয়ে দিছি। আচ্ছা, আর শেষেরটা আমি এতটা ইয়ে করিনি। আচ্ছা, মানে দাগাই নেই, মানে আগে যেগুলো পাইছি এগুলো দাগালে শেষেরটা আমি এমনি পেয়ে যাবো, এভাবে আমি মোটামুটি অল্পর ভিতরে দাগে তারপর প্যাসেজ পড়া শুরু করছিলাম। আচ্ছা যাও, তো এইরকমভাবে আমি এটাকে প্যাসেজটা মোটামুটি দাগাই নিছি আর কি, দাগায় আমি প্যাসেজে চলে গেছি ডিরেক্ট। তো আমি এখন আবার প্যাসেজ চলে যাই। যেহেতু আমি প্যাসেজটা পড়তে পড়তে অনেক জায়গায় পড়ছি, হ্যাঁ, বাট আমি প্রথমে এই জায়গায় পড়তে পড়তে এই 1 2 3 থার্ড প্যারা পড়তে পড়তে আমার কিছুটা সন্দেহ হয়েছিল যে এই থার্ড প্যারার ভিতরে আনসারটা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি তখনও শিওর ছিলাম না, তবু আমি আসলে বাকি প্যারাগুলো আমি পড়তে মানে অ্যাট আ গ্ল্যান্স পড়ে দেখছিলাম যে আর কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু কোনোখানে ক্লু পাচ্ছিলাম না। পরে আমি আসলে এই ধরে নিয়েছি যে থার্ড প্যারা বা ফোর্থ প্যারার ভিতরে আমার আনসারটা আছে। কারণ এইখানে আমি পেন্টিং শব্দটা পাইছিলাম, এখানে আমি আর্টিস্ট শব্দটা পাইছিলাম, এই যে আমি এই যে আমার সেকেন্ড যে ফিল ইন দ্য গ্যাপটা ছিল এখানে কিন্তু আর্টিস্ট পেন্টিং কথাটা ছিল। এই যে আমি আবার দেখে যাই যে আর্টিস্ট এবং পেন্টিং এই কথাকে আমি কিওয়ার্ড হিসেবে ধরে নিয়েছিলাম। এবং আমি দেখা গেছে কি আর্টিস্ট পেন্টিং এখান থেকে ধরার পর এইখানে এই 4th নাম্বার প্যারাগ্রাফে এসে আমি আর্টিস্ট পেন্টিং কথাটা পাইছিলাম। তো আমি ধরে নিয়েছি যে এইটার আশেপাশেই হয়তো ওই 32 কোশ্চেনটার আনসার আছে এবং 31 হয়তো এটার আগে হবে আর কি। আচ্ছা, কিন্তু 31-এর কোনো ক্লু আমি পাচ্ছিলাম না প্রথমে। ওকে, কারণ 31-এর ক্লু যেগুলো আমি নিয়েছিলাম এই যে আর্লি ডেজ ফিউচার, মানে আমি যেভাবে এক্সপেক্ট করতেছিলাম সেভাবে আমি পাচ্ছিলাম না অনেকটা। এটা এখন এটাও আমাকে মিসলিড করার একটা কারণ হতে পারে। তখন আমি এটার জন্য আমার বেশ টাইম ওয়েস্ট হয়েছে। আমি আর্লি ডেজ এবং ফিউচার আমি যেভাবে খুঁজতেছিলাম, আমি যেভাবে ধরে নিয়েছিলাম যে আর্লি ডেজ কথাটার আশেপাশে মানে পাস্ট রিলেটেড কথাবার্তা থাকবে, ফিউচার কথাটার আশেপাশে ফিউচার রিলেটেড কথা থাকবে, আমি ইজিলি ধরতে পারবো যে 31-এর আনসার এইদিকে হবে। বাট দেখা গেছে কি ওই 3 নাম্বার প্যারাটা যেটা ওটা তো টোটালি সবগুলা কথাবার্তাই পাস্টে লেখা।
তো এরকম হয়ে গেল। তো ফিউচার রিলেটেড ওরকম কোনো স্যান্ডাস আমি পাচ্ছিলাম না যেটা দিয়ে ধরা যায় যে মানে ওইখানে এই ফিউচার রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। তো যেটাই হোক এভাবে করতে করতে পরে আমি এই ফোর্থ প্যারাগ্রাফে আর্টিস্ট পেন্টিংটা ভালো মতো পড়তে রাখলাম যে এখান থেকে কিছু ক্লু বের করা যায় কি না। হ্যাঁ, বাট এখান থেকেও দেখলাম মানে ওই 32টা যেভাবে বলা আছে, হ্যাঁ, এই আর্টিস্ট পেন্টিংয়ের সাথে 32 এই লাইনগুলো খুব বেশি আমি ম্যাচ করতে পারি নাই, এবং আর্টিস্ট এবং পেন্টিং কথাটাও খুব দূরে আছে। হ্যাঁ, এইখানে পেন্টিং ওই আর্টিস্ট, কিন্তু ওই জায়গায় কিন্তু আর্টিস্ট পেন্টিংটা একটা সেন্টেন্সে ছিল। তো আমি সেন্টেন্সটা আবার একটু পড়ি, কী লেখা ছিল। হুম, আ লার্জ নাম্বার অফ আর্টিস্ট অ্যান্ড অর্ডিনারি পিপল, মানে অনেকগুলো আর্টিস্ট এবং অর্ডিনারি পিপল তারা ফটোগ্রাফকে পেন্টিংয়ের সাথে তুলনা করে ফটোগ্রাফকে কী হিসেবে দেখতো। হ্যাঁ, বিকজ অফ দ্য ওয়ে দে আর প্রডিউসড। হ্যাঁ, কারণ পেন্টিংটা যেভাবে প্রডিউসড হইতো ওইটা বিবেচনা করে তাকে মানে পেন্টিংটা যেভাবে তৈরি করা হইতো আর কি, ওইটাকে তারা বিবেচনা করতো। পেন্টিংটা যেভাবে তৈরি করতো করা হইতো ওইটাকে বিবেচনা করে ফটোগ্রাফকে তারা কী হিসেবে দেখতো, এইটা 32 আনসারটা হইতো আর কি। কিন্তু আমি যে এই 4 নম্বর প্যাটা পড়লাম, এখানে ঠিক ওই পেন্টিং যেভাবে তৈরি হইতো এই কথাটার মানে কোনো সেন্স আমি পাচ্ছিলাম না। আমি আবারও যদি এখানে একটু মানে পড়তেও যাই, তবুও আমি একটু পড়ে পড়ে দেখাই যে এখানে পাচ্ছিলাম মানে পাওয়া যায় কিনা। এই যে আর্টিস্ট রিয়েক্টেড টু ফটোগ্রাফি ইন ভেরিয়াস ওয়েস। আচ্ছা, আর্টিস্টরা ফটোগ্রাফি সম্পর্কে ভিন্নভাবে রিয়াক্ট করছে। আচ্ছা, তবুও কিছুটা ম্যাচ ম্যাচ মনে হয়। যেমন এখানে কি লেখা ছিল যে আর্টিস্ট স দ্য ফটোগ্রাফি অ্যাজ, আর্টিস্টরা ফটোগ্রাফিকে কী হিসেবে দেখছিল, কী হিসেবে বিবেচনা করছিল, স দ্য ফটোগ্রাফি অ্যাজ, এটা অনেকটা এরকম একটা মিনিংই দেয়। আচ্ছা, তারপরে যেটা লাইনটা ছিল যে মেনি পোর্ট্রেট পেন্টার্স। হ্যাঁ, পোর্ট্রেট পেন্টাররা কী করছে, তারপর মানে একটা উদাহরণ দিয়ে আছে, স্পেশালি যারা মিনিচারিস্ট বা ইয়ে দিয়ে আছে। আচ্ছা, পোর্ট্রেট পেন্টাররা রিয়েলাইজ দ্যাট ফটোগ্রাফি রিপ্রেজেন্টেড দ্য হ্যান্ড রাইটিং অন দ্য ওয়াল। ফটোগ্রাফি কী রিপ্রেজেন্ট করে, ওয়ালের হ্যান্ড রাইটিং। বিকেম ইনভলভ উইথ XYZ, কিছু একটা ইনভলভের সাথে মানে ইনভলভ হয়ে আছে, ওর পেপার ফটোগ্রাফি ইন অ্যান এফোর্ট টু সেভ দেয়ার ক্যারিয়ার। আচ্ছা, সাম ইনকর্পোরেট ইট উইথ পেন্টিং। আচ্ছা, এই কথার অর্থ হচ্ছে কেউ কেউ এটাকে পেন্টিংয়ের সাথে এক করে ফেলে বা পেন্টিংয়ের মতো করে দেখে, হোয়াইল আদার্স রেনাউন্স পেন্টিং অল টুগেদার। কিন্তু অন্যদিকে কেউ কেউ এটাকে টোটালি সমালোচনা করে একবারে। ঠিক আছে, স্টিল দ্য পেইন্টার্স দ্য মোস্ট প্রমিনেন্ট এবং দ্যাম ফ্রেঞ্চ। আচ্ছা, তবে এখানে রয়েছে মানে যারা এরকম যারা সমালোচনা করে তাদের মধ্যে একজন হচ্ছে বিখ্যাত ফ্রেঞ্চ পেইন্টার, যিনি, তো তার একটা উক্তি দিয়ে আছে আর কি। যাক, আমার কোশ্চেন আর ওই দিকটা নাই। তো এখানে কিন্তু মানে একটা বিষয় বোঝা যেতেছে যে পেন্টিংয়ের সাথে মানে তুলনা করলে কিছু কিছু লোক এটার সমালোচনা করে, এরকম একটা লাইন এখান থেকে মানে এই কয়েকটা লাইন পরে পাওয়া যাচ্ছিল। হুম, কিন্তু এই জায়গায় একটা জিনিস আমি খুব মিসিং পাচ্ছিলাম। ওই মিসিংটা হচ্ছে কি, যে এই যে এই লার্জ নাম্বার অফ আর্টিস্টের সাথে অর্ডিনারি পিপল, হ্যাঁ, এবং দুজন একসাথে এই কাজটা করতো আর কি, বা ফটোগ্রাফটাকে কী হিসেবে দেখতো। আমার কাছে মনে হচ্ছিল মানে ওই জিনিসটা আমি পাচ্ছিলাম না। পেন্টিং কীভাবে তৈরি হয়, হ্যাঁ, এখানে এই লাইনগুলোতে কিন্তু ফটোগ্রাফ কীভাবে তৈরি হয় সেই ব্যাপারটা উল্লেখ আছে, কিন্তু পেন্টিং কীভাবে তৈরি হয় এই ব্যাপারটা উল্লেখ নাই। হ্যাঁ, এই যে এখানে যদি আমি আবারও দেখি, হুম, এই যে এখানে ফটোগ্রাফি কি রিপ্রেজেন্ট করে এটা দেওয়া আছে। হ্যাঁ, ফটোগ্রাফি কি কি করে এটা দেওয়া আছে। তারপর ফটোগ্রাফি মানে পেন্টিংয়ের সাথে এটা একটা কম্প্যারিজন করা করা হয়েছে। কেউ কেউ কম্প্যারিজন করছে, কেউ এটাকে মানে এক করে ফেলছে, আবার কেউ এটা সমালোচনা করছে, এরকম কথাবার্তা লেখা আছে। এই যে রিনস মানে সমালোচনা করা। কিন্তু ওই যে ওই কোশ্চেনে যেটা ছিল পেন্টিং যেভাবে তৈরি হয়, হ্যাঁ, ওইটা বিবেচনা করে ফটোগ্রাফিকে কেউ কি মানে একটা বিশেষভাবে বিবেচনা করছে বা বিশেষভাবে দেখতো, ওই কথাটা কিন্তু ওই জায়গায় এক্স্যাক্টলি ম্যাচটা হইতেছে না। তার মানে এই জন্য আমি আসলে এই লাইনগুলো নিতে পারতেছিলাম না, যদিও আমি আর্টিস্ট পেন্টিং এই লাইনে পাইছিলাম। তারপর আমি করলাম কি, এই থার্ড পার্টটা ভালো মতো পড়া শুরু করলাম। হ্যাঁ, তো থার্ড নাম্বার পড়তে যে, তো এখানে আমি একটা ক্লু হঠাৎ করে আমার চোখে পড়লো। হুম, এই চোখ কী জিনিসটা পড়লো সেটা হচ্ছে, আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই। এখানে এই কিছু ইয়ার কথা লেখা আছে, এই যে এমার্জ শব্দটা লেখা আছে, এই যে এমার্জড, এই যেটা আমি ওই সময় প্রথমে মিস করে গেছিলাম। হ্যাঁ, এই যে থ্রি,
এটাকে আমি কিওয়ার্ড হিসেবে কিন্তু দাগাইনি, কিন্তু এখানে এসে আমি থ্রি এমার্জড, হ্যাঁ, এই কথাটা দেখতে পেলাম। এই যে পজিশন, পজিশনের সাথে কিন্তু ভিউ পয়েন্ট কথাটা যায়, মানে মানুষের মতামত, বক্তব্য। হ্যাঁ, এই যে এখন আমি যদি যাই, এই যে এখন দেখি এই যে আমি এখানে এই যে এই কথাটা থেকে মিল পাচ্ছি, এই যে ভিউ পয়েন্ট মানে থ্রি ভিউ এমার্জ, এই কথাটার সাথে ওই লাইনটা আমি মিল পেয়ে গেছি ওই লাইনটা দেখে। হুম। তো মানে এখানে যেটা বলা হয়েছিল যে ফটোগ্রাফির আর্লি ডেজগুলোতে এটার ফিউচার সম্পর্কে কোনো একটা, মানে ফিউচারটা কেমন ছিল, ওপিনিয়ন, মানে সবাই এটার ব্যাপারে যেভাবে কথা বলতেছিল এটার ফিউচার ব্যাপারে, তো তাদের কথাবার্তার ইয়াটা কেমন ছিল, মানে কী ধরনের কথাবার্তা ছিল, এটা একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর তিনটা ক্লিয়ার ভিউ পয়েন্ট এই ফটোগ্রাফির ব্যাপারে ওই তখন সমাজে ছিল আর কি। তো এই তিনটার ভিউ পয়েন্ট যেটা, এই কথাটার রেফারেন্স আমি পেয়ে গেছি এই 3 নম্বর প্যারাটা পড়ে। যেহেতু থ্রি কথাটা ডিরেক্ট ছিল, এমার্জ কথাটা ডিরেক্ট ছিল, আর ভিউ পয়েন্ট কথাটা সেটা কি, সেটা হচ্ছে মানে ভিউ কথাটা লেখা ছিল না, কি লেখা আমরা পাইলাম, পজিশন। পজিশন মানে অবস্থান, মানুষের মতামত। পজিশন মানেও মতামত বুঝায়। হ্যাঁ, তার মানে এখানে এইটা আমি পেয়ে যেতেছি। তো এই যে আমি একটু এই জায়গায় একটু লিখি, এখানে প্যাসেজে ছিল থ্রি, ওই জায়গায় ছিল থ্রি, প্যাসেজে ছিল এই পজিশন, আর এই জায়গায় ছিল, এই জায়গায় আছে ভিউ। প্যাসেজে ছিল এমার্জ, একই সেন্টেন্সে কিন্তু ছিল, তাও আবার এখানেও আমি পাইলাম এমার্জড। মানে এই যে এই তিনটা শব্দ কোশ্চেন এবং প্যাসেজের সাথে ম্যাচ খায়, এবং ম্যাচ খায় আমাকে একটা রেফারেন্স দিচ্ছে যে আমার এই 31-এর আনসারটা আশেপাশেই আছে বা এই এদিকেই আছে। হুম। তো এই হচ্ছে কোশ্চেন এবং প্যাসেজের ম্যাচিংটা। এই তিনটা ওয়ার্ড দিয়ে আমি মোটামুটি ধরতে পারতেছি যে ওই আশেপাশেই আমার 31-এর আনসারটা আছে। কিন্তু এখন আমি আরেকটা সমস্যা পড়ে গেলাম, আমি তো ওই মানে এটার ওপিনিয়নটার, মানে এটার ফিউচারের ব্যাপারে এটার ওপিনিয়নটা কী ছিল, আমি এই সেন্টেন্সটা খোঁজার চেষ্টা করতেছিলাম। এই যে ফটোগ্রাফির যখন পৃথিবীতে প্রথম আসছে, তখন এটার ফিউচার সম্পর্কে মানুষজন যে কথাবার্তা বলতেছিল সবাই মিলে, হ্যাঁ, এটার কথাবার্তা কী ছিল, মানে এটা অ্যাডজেক্টিভ আমাকে বসাইতে হইতো। কিন্তু আমি আসলে ওই ডিরেক্ট, আমি আসলে আমার তখন আমি যেভাবে খুঁজতেছিলাম, আমি আসলে টোটালি একটা ডিরেক্ট সেন্টেন্সের খুঁজতেছিলাম, এইভাবে এক্সপেকটেশন নিয়ে মানে খুঁজতেছিলাম যে আমি একটা ডিরেক্ট সেন্টেন্স পেয়ে যাবো, কিন্তু আসলে এখানে কোনো ডিরেক্ট সেন্টেন্স ছিল না, এটা অনেকগুলো কথার একটা সামারি ছিল জায়গায়। হ্যাঁ, ওইটা আমার ভুল ছিল, তবু আমি পরে এটা ধরতে পারছি। হুম। আচ্ছা, তো এখানে যেটা ছিল মানে তিনটা পজিশন ইমার্জ হয়েছে। পরে দেখা গেছে কি এই যে সবচেয়ে এখানে একটা ভিউ পয়েন্টের কথা বলা আছে, এবং ভিউ পয়েন্টটা ছিল কি, এই যে ওয়াজ দ্যাট, যে দ্য সিম্পলেস্ট, সবচেয়ে সহজ ভিউ পয়েন্টটা, দ্য সিম্পলেস্ট ভিউ পয়েন্ট ওয়াজ দ্যাট, সবচেয়ে সহজ ভিউ পয়েন্টটা কী ছিল, ফটোগ্রাফস শুড নট বি কনসিডার্ড আর্ট, ফটোগ্রাফকে আর্ট হিসেবে বিবেচনা করা যাবে না, বিকজ দে ওয়ার মেড উইথ আ মেকানিক্যাল ডিভাইস বাই আ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফেনোমেনা ইনস্টিড অফ বাই হিউম্যান হ্যান্ড অ্যান্ড স্পিড। এই কথার পরে আমার কেন জানি একটু মানে পরের কোশ্চেনটা ওই 32 কোশ্চেনের একটা সেন্ট আমি পেয়ে যাচ্ছিলাম, মানে কেন জানি ওই 32 কোশ্চেন যেটা ছিল ওইটার সাথে আমার কাছে মনে হচ্ছিল আমি এটার কিছুটা মিল খুঁজে পাচ্ছিলাম। কারণ এখানে যে পেন্টিংটা কীভাবে তৈরি হয় আর ফটোগ্রাফটা কীভাবে তৈরি হয়, আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে এই সেন্টেন্সটার মধ্যে একটা উল্লেখ আছে, যেমন এই সেন্টেন্সটা যেটা আসলে বলা ছিল যে, হ্যাঁ, যে ফটোগ্রাফকে আর্ট হিসেবে বিবেচনা করা যাচ্ছে না, কারণ কেন, ফটোগ্রাফটা মেকানিক্যাল ডিভাইস দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, মেকানিক্যাল ডিভাইস দিয়ে তৈরি করা হয়, এবং এখানে মানে ফিজিক্যাল এবং কেমিক্যাল ফেনিমোনা থাকে, ইনস্টিড অফ বাই হিউম্যান হ্যান্ড। হিউম্যান হ্যান্ডের কোনো মানে ইয়া থাকে না, মানুষের হাতের দরকার হয় না, যেটা পেন্টিংয়ের দরকার হয়, অ্যান্ড স্পিড, এবং হিউম্যান স্পিডের কোনো দরকার হয় না। হ্যাঁ, তারপর আরও কিছু কথা লেখা আছে, যেটা ক্যামেরা ইমেজেস সিম টু হ্যাভ মোর ইন কমন উইথ ফেব্রিক প্রডিউসড বাই মেশিনারি, মানে ক্যামেরা ফটোগ্রাফিকে একটু মেশিনের সাথে ইয়ে করা হয়েছে, যেখানে আমাদের আর্ট বা পেন্টিংটা ছিল কমপ্লিটলি হ্যান্ডমেড। তো এখানে ফটোগ্রাফি তৈরির ব্যাপার কথাটা কিছুটা একটা মানে রেফারেন্স আমার কাছে মনে হচ্ছিল, এই কথাগুলো পরে আমি পাইতেছি। তারপর সেকেন্ড যেটা ছিল, এই যে সেকেন্ড ওয়াইল্ড ভিউ শেয়ার বাই পেইন্টার্স সাম। আচ্ছা, তো সেকেন্ড ওয়াইডলি ভিউ, হ্যাঁ, পরের আর এটা প্রথম ভিউ পয়েন্ট ছিল। তারপর যে সেকেন্ড, এই যে এখানে প্রথম
ফার্স্ট, এই যে সেকেন্ড ভিউ পয়েন্টটা কি ছিল, shared by painters and some photographers. Some critics was that আচ্ছা photographs would be art but should not be considered equal in আচ্ছা সেকেন্ড এখানে এটা হচ্ছে পরের কোশ্চেনগুলোর আনসার হতে পারে, বাট আমার এই যতটুকু পড়ে আসলাম এতটুকু পরে কিন্তু আমার এখন মোটামুটি আমি শিওর হয়ে গেছি যে আমার ওই 32 কোশ্চেন আনসারটা এই এই লাইনগুলোর ভিতরে আছে। কারণ এই যে আমি একটু আগে যেটা বলেছিলাম যে আর্ট বা পেন্টিংয়ের যে প্রোডাকশনটা, ওই প্রোডাকশনের কথাটার রেফারেন্স কিন্তু আমি এই লাইনগুলোর উপরে পাচ্ছি। হ্যাঁ, এবং ওইটার সাথে ওই প্রোডাকশনের প্রসেসটাকে বিবেচনা করেই কিন্তু ফটোগ্রাফকে কিছু কিছু লোক আহ, একটু কোনো কিছু মানে একটা বিশেষভাবে তাদের ওইটাকে বিবেচনা করছিল আর কি। হ্যাঁ, তারপর আমার মোটামুটি যখন আমি শিওর তখন আমি আরেকটু মিলানোর চেষ্টা করছিলাম। এই দুটো শব্দ দিয়ে, এই যে আর্টিস্ট এবং অর্ডিনারি পিপল, এই দুটার কোনো রেফারেন্স বা ম্যাচিং ওই ওই আশেপাশে পাওয়া যায় কিনা, এবং আমি পেয়ে গেছি। হুম, এই কথাটা রেফারেন্স তো আমি মাত্র পেয়ে গেলাম, মানে ম্যাচিংটা পেয়ে গেলাম যে পেন্টিংটা কীভাবে প্রোডাকশন হয় এটার সাথে কম্পেয়ার করে ফটোগ্রাফিকে মানে কী হিসেবে ওই সময় লোকজন দেখতো এটা আমি বের করতে হবে। তো তাদের প্রোডাকশন প্রসেসটার কথাবার্তা পেয়ে গেছি, কিন্তু আর্টিস্ট এবং অর্ডিনারি পিপল একই সাথে আছে কিনা এইটার ম্যাচিংটা আমি দেখার জন্য আরও একটু ভালো মতো পড়তে যাব। তো এরা যদি আমি করতে যাই তখন আমি দেখলাম কি, এই যে এখানে একই সাথে এই যে পেইন্টার এবং আ সেকশন অফ পাবলিক এই দুটো শব্দ পেয়ে যাইতেছি। এই যে পেইন্টার এবং আ সেকশন অফ পাবলিক, তার মানে কি এই যে পেইন্টার মানে আর্টিস্ট আর সেকশন অফ পাবলিক মানে অর্ডিনারি পিপল, তার মানে এই যে মিলে গেল, একই সাথে ওই দুইটা লোক মানে টু গ্রুপ অফ পিপল উল্লেখ আছে। হ্যাঁ, আমাদের কোশ্চেনে লেখা ছিল কি আর্টিস্ট অ্যান্ড অর্ডিনারি পিপল, আবার এই জায়গায় একসাথে লেখা আছে, কিন্তু কি লেখা আছে পেইন্টার্স অ্যান্ড আ সেকশন অফ পিপল, এই হচ্ছে ব্যবধান। এখানে কি লেখা আছে প্যাসেজে পেইন্টার্স অ্যান্ড আ সেকশন অফ পিপল, আর ওদিকে কোশ্চেনে কি লেখা আছে আর্টিস্ট অ্যান্ড অর্ডিনারি পিপল। ম্যাচিংটা এই ম্যাচিংটাও পেয়ে গেলাম যখন এই দুই সাইড থেকে আমি ম্যাচিংটা পেয়ে গেলাম। এই যে এই আর্টিস্ট অ্যান্ড অর্ডিনারি পিপল এই পাশের ম্যাচিংটা আমি যখন পেয়ে গেলাম, আবার এখানে যে পেন্টিং দ্য ওয়ে দে ওয়ার প্রডিউসড এটার ম্যাচিংটা পেলাম, তখন আমি 100% শিওর যে 32 এর আনসার এই যে লাইনগুলো আমি মাত্র পড়ে আসলাম এখান থেকেই আমার আছে। ঠিক আছে, তো আমি যেটা দেখতে পাইতেছি আমার এখন একটা শব্দ চুজ করতে হবে, কিন্তু শব্দ যেটা এখানে আসলে কোনো নির্দিষ্ট শব্দ আমরা যেমন যে একটু আগে আমি যেটা বলে আসছিলাম মানে শুরুতে যে এই যে রিডিং প্যাসেজ 1 রিডিং প্যাসেজ 2 এ যেটা ডিরেক্ট শব্দ থাকে ওই শব্দ সিনোনিম আমরা হয়তো বসাই দেই অথবা বক্স থেকে বসাই সিনোনিম খুঁজি, এখানে ঠিক সেরকম হবে না। তো আমিও এই ব্যাপারটা জানতাম বা বুঝতাম। তো আমি কথার কনটেক্সটটা মিলানোর চেষ্টা করছি। কথার কনটেক্সট শুনে যেটা মনে হয়েছে ওই জায়গায় যে কথাগুলো লেখা ছিল সেটাতে কি লেখা ছিল যে পেন্ডিংয়ের সাথে কম্পেয়ার করে কি যে আর্টিস্ট এবং অর্ডিনারি পিপলরা মানে এই ফটোগ্রাফিকে একটু খারাপ চোখে দেখতো আর পেন্টিংটাকে একটু উপরে মানে ভালো চোখে দেখতো, কারণ পেন্টিংটা হ্যান্ডমেড ছিল, মানে এটার মধ্যে মানুষের ইমোশন ছিল, স্পিড ছিল, কিন্তু ফটোগ্রাফি মেকানিক অনেকটা মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাইতো, ওই জন্য ওদেরকে একটু খাটো করে দেখতো। তো এই খাটো করে দেখা বা বিবেচনা করা বা একটু ছোট করে দেখা এরকম শব্দ আমি যদি বক্স থেকে খুঁজি এখানে একটা ওয়ার্ডই এটার জন্য আছে, সেটা হচ্ছে ইনফেরিয়র। হ্যাঁ, ইনফেরিয়র মানেই হচ্ছে সেটা যেটা মানে কোনো কিছু খাটো করে দেখা ছোট করে দেখা। তো এখানে রাইট আনসারটা হইতেছে ইনফেরিয়র। তো আমি 32 আনসার কিন্তু পেয়ে গেছি, স্টিল আমি 1 নম্বর প্যারাগ্রাফটা বা 1 নম্বর কোশ্চেনটা আমি পাইনি, কিন্তু তখনই আমার চোখটা চলে গেছে যে এখানে ওপিনিয়ন কথাটা লেখা আছে। আবার এই মাত্র আমি দেখে আসছি যেখানে কিন্তু আমি যে লাইনগুলো পড়লাম এখানে তো 1 নম্বর ওপিনিয়ন 2 নম্বর ওপিনিয়ন লেখা ছিল। ঠিক আছে, তো আমি এটাও ধরে নিয়েছি যে যেহেতু এখানে ভিন্ন ভিন্ন 1 নম্বর 2 নম্বর ওপিনিয়ন লেখা আছে, তার মানে 1 নম্বর আনসারটা এই 31 আনসারটা ওই প্যারাগুলোর মধ্য থেকে আছে। হয়তো মানে কোনো নির্দিষ্ট সেন্টেন্স নাই, অনেকগুলো সেন্টেন্সের থিম, অনেকগুলো সেন্টেন্সের একটা কনটেক্সচুয়াল মানে ম্যাচিং আমাকে 31-এ বসাইতে হবে। আচ্ছা, তারপর আমি আরও একটা জিনিস দেখলাম যে ফাইনালি কথাটা এখানে লেখা আছে। হ্যাঁ, এই ফাইনালি কথাটার একটা রেফারেন্স আমি মানে তখনই আমি পেয়ে গেছি, এই যে এই ফার্স্ট ভিউ পয়েন্ট সেকেন্ড ভিউ পয়েন্ট, আর ওই জায়গায় আছে ফাইনালি, আর এই জায়গায় আছে লাস্টলি, মানে লাস্ট ভিউ পয়েন্ট যেটা ছিল এটা আর কি। ওকে, আচ্ছা এবার 33টা আমি একটু দেখি। 33 যেটা ছিল সেটা কি ছিল, মানে
এটা ডেসপাইট দিয়ে একটা শব্দ, মানে এক পাশে পজিটিভ কথা লেখা, এক পাশে নেগেটিভ কথা লেখা। তার বাম পাশে পজিটিভ কথা লেখা আছে, মানে পজিটিভ কথা এখানে যেটা লেখা আছে যে মানে ফটোগ্রাফস যেটা ছিল সেটা মানে আর্টওয়ার্কের জন্য খুবই গুরুত্ব ভূমিকা পালন করতো, কিন্তু ফটোগ্রাফার যারা তারা কি ছিল, বিংলেস। আচ্ছা, এখন এই সব পাশটা যেটা এখানে ফটোগ্রাফারদেরকে মানে মডিফাই করে আমরা একটা ওয়ার্ড বসাইতে হবে। তা আমরা একটু গ্রামাটিক্যাল মানে কনস্ট্রাকশন যদি আমরা একটু বুঝে থাকি, হ্যাঁ, আমরা এটা ধরতে পারতেছি যে এটা একটা অ্যাডজেক্টিভ হবে, এমন একটা অ্যাডজেক্টিভ যেটা ফটোগ্রাফার শব্দকে মডিফাই করতে পারে। হ্যাঁ, কারণ কেন, এখানে যে বিং শব্দটা আছে, ফটোগ্রাফার ইজ সামথিং, ফটোগ্রাফার ইজ সামথিং। হ্যাঁ, আচ্ছা, তো মানে মানুষকে মডিফাই করতে পারে এমন একটা অ্যাডজেক্টিভ বসবে। যদি এরকম বিং শব্দটা আমরা দেখি, বিংয়ের পর যদি আমরা এরকম ফিলিং দেখে থাকি, 100% আমরা নিশ্চিত থাকবো ওটার পর একটা অ্যাডজেক্টিভ হবে। যদি মানে আগে এই এরকম মানুষ জাতীয় শব্দ থাকে আর কি। হ্যাঁ, ফটোগ্রাফার বিং ড্যাশ। আচ্ছা, তা আমি এই তারপরে লাইন, আর এটা সেকেন্ড ভিউ পয়েন্টটা, এটাও আমি বুঝতে পারতেছি, কারণ ফার্স্ট ভিউ পয়েন্টের কথা তো আমি 32-তে দিয়ে আসছি, মানে 33টা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট থেকে আমার আসছে। তো আমি 32-এর জন্য ওই বাকি সেন্টেন্সটা পড়ি। হুম, তো এরকম যদি আমি পড়তে যাই, তো এই জায়গায় আমি দেখলাম এই যে সেকেন্ড, যে দ্য সেকেন্ড ওয়াইডলি হেল্ড ভিউ। তো সেকেন্ডে আছে যে ভিউ পয়েন্টটা ছিল, এই ভিউ পয়েন্টটা শেয়ার্ড বাই পেইন্টার্স অ্যান্ড সাম ফটোগ্রাফার অ্যান্ড সাম ক্রিটিক্স। আচ্ছা, ওয়াজ দ্যাট, ওই ভিউ পয়েন্টটা কি ছিল, ফটোগ্রাফার্স উড বি ইউজফুল। এই যে ইউজফুল মানে কি, একটা পজিটিভ কথাবার্তা। আমার আর কিছু দেখার দরকার নাই, মানে যে ডেসপাইটের এক পাশে পজিটিভ কথা থাকে, এক পাশে নেগেটিভ কথা থাকে, মানে বাম পাশে পজিটিভ কথা লেখা ছিল, কিন্তু আমার কোনটা লাগবে, আমার লাগবে হচ্ছে ডান পাশেরটা। এই যে বারটাকে যদি আমি ডেসপাইট চিন্তা করি, তার মানে কি, ডেসপাইটের এটার ডান পাশের ওই কোশ্চেন আমি যেটা দেখে আসছিলাম, বাম পাশটা আমার দেয়া ছিল কিন্তু ডান পাশে আমার দেয়া ছিল না। এই যে আবার একটু আমি দেখাই, এই যে এই যে 33, যে ডেসপাইট ছিল, বাম পাশটা পজিটিভ ছিল, তার মানে বাম পাশটা পজিটিভ ছিল, মানে ডান পাশটা অবশ্যই আমার কিছুটা নেগেটিভ হবে। কারণ ডেসপাইট তো অপোজিট মিনিং দেয়, এক পাশে পজিটিভ হলে এক পাশে নেগেটিভ। কিন্তু কোশ্চেন আমি দেখতেছি বাট দেওয়া আছে, তাও সমস্যা নেই। এবং বাট অর্ডারটা ঠিক একই আছে, কোশ্চেনও বাটের বাম পাশে পজিটিভ কথা দেওয়া আছে, তার মানে বাটের ডান পাশে কী দেওয়া আছে, নেগেটিভ কথাটা দেওয়া আছে। আমাকে অ্যাডজেক্টিভটা বের করতে হবে, যে অ্যাডজেক্টিভটা মানুষকে মডিফাই করতে পারে এমন একটা অ্যাডজেক্টিভ। আমি যদি অ্যাডজেক্টিভ চিনি, এই কোশ্চেন আমার পারা আমার জন্য সহজ হবে। হ্যাঁ, মানুষকে মডিফাই করে আমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তবু আমি লাইনটা পড়ি, ফটোগ্রাফস উড ইউজফুল টু আর্ট, ফটোগ্রাফ আর্টের জন্য উপকারী হবে। হ্যাঁ, বাট শুড নট বি কনসিডার্ড ইকুয়াল ইন ক্রিয়েটিভনেস টু ড্রয়িং অ্যান্ড পেন্টিং। আচ্ছা, কিন্তু এটাকে মানে ড্রয়িং এবং পেন্টিংয়ের সাথে সমানভাবে মানে ক্রিয়েটিভনেসের মানে ক্রিয়েটিভনেসের মানে সৃজনশীলতার প্রেক্ষিতে করা যাবে না, মানে বিবেচনা করা যাবে না। তারপর কি আছে, লাস্টলি মানে ফাইনালি, মানে পরের কোশ্চেনটা, তার মানে অবশ্যই আমার আনসারটা এখানের ভিতরে, এই লাইনের ভিতরেই আছে। তো এই লাইনটা যদি আমি পড়ি, তো এখানে যেটা বলা করার চেষ্টা করা হয়েছে আর কি, মানে এই যে ক্রিয়েটিভনেস মানে সৃজনশীলতা, মানুষের সৃজনশীলতার দিকটা যদি আমরা বিবেচনা করি, তাহলে কি এই ফটোগ্রাফকে পেন্টিংয়ের সমকক্ষ বিবেচনা করা যাবে না, এটা কথা ছিল। মানে এই ক্রিয়েটিভ মানে যারা পেইন্ট করে বা যারা আর্ট, তারা ক্রিয়েটিভ। এখানে এই লাইনটা দ্বারা আমি এটা বুঝতেছি, যারা পেইন্ট করে বা আর্ট করে তারা বেশি ক্রিয়েটিভ কাদের তুলনায়, যারা ওই ছবি তোলে তাদের তুলনায়। ঠিক আছে, এটা এখানে এই সেন্টেন্স দ্বারা এখানে এটাই বোঝা হয়েছে। তার মানে ক্রিয়েটিভ শব্দটা হচ্ছে আমার এই মানে শব্দ, যেটা আমাকে ফিলিং থাকবে বক্সের সাথে ম্যাচ করতে হবে। তো তারপরে ফটোগ্রাফার বিং লেস, ফটোগ্রাফার প্রকৃত কম মানে লেস হয়, এটা কম্পারেটিভ লেস কম্পারিজন করার জন্য লেস শব্দটা নিয়ে আসা হয়েছে। তো ফটোগ্রাফার একটু কি হয়, কম ক্রিয়েটিভ হয়। হ্যাঁ, ক্রিয়েটিভ কথা তো ডিগ্রি লেখা নাই, বা ক্রিয়েটিভ কথার সাথে যায় একটা কথা এখানে দেওয়া আছে, সেটা কি, ইনভেন্টিভ। ইনভেন্টিভ মানে হচ্ছে এই ইনভেনশন থেকে ইনভেন্টিভ আসছে। ইনভেনশন মানে কি, ইনভেনশন মানে আমরা জানি মানে উদ্ভাবন, আবিষ্কার। তা ওই ইনভেনশন হচ্ছে নাউন, ওই ইনভেনশন শব্দের অ্যাডজেক্টিভটা হচ্ছে ইনভেন্টিভ। হ্যাঁ, তার মানে এই যে এই অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাই দিব। হ্যাঁ, এই আর কি। তারপরে যে লাস্টলি, এই যে পরের প্যাসেজ আমরা লাস্টলি দেখে আসছি, এখানে স্মল নাম্বার পিপল ছিল, ওরা কিছুটা সাসপেক্ট করছে। কি সাসপেক্ট করছে, এই যে কুড দিয়ে যে সকল সেন্টেন্স হয়, এগুলো কি কিছুটা ফিউচারের রেফারেন্স দেয়, হতে পারে ফিউচারে।
ইম্প্যাক্ট অফ ফটোগ্রাফি অন আর্ট অ্যান্ড সোসাইটি কুড বি ড্যাশ। হ্যাঁ, এটাও একটা মানে বি, যদি বি আছে, বি এর পর ফিল ইন দ্য গ্যাপ, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। মানে ফটোগ্রাফির আর্ট এবং সোসাইটিতে ফটোগ্রাফির ভূমিকা কি হতে পারে, হ্যাঁ, এই ব্যাপারে ওই সময় কিছু লোক অল্প সংখ্যক কিছু লোক সাসপেক্ট করছিল। ওই এখানে ওই এরকম একটা শব্দ বসবে আর কি। তো আমাকে ওই শব্দটা বসাইতে হবে। আচ্ছা, আমরা একটু মিলাই। ওই পাশে দেওয়া ছিল কুড, ইয়া কুড দিয়ে একটা শব্দ ছিল, কুড বি ড্যাশ। ফটোগ্রাফির ইম্প্যাক্ট আর্ট এবং সোসাইটিতে কি হইতে পারে, কুড বি। আচ্ছা, আমরা যদি এইভাবে করতে চাই, আমরা অলরেডি লাস্টে শব্দটা পেয়ে গেছি। হ্যাঁ, তারপর আমরা বাকি যদি পড়তে থাকি যে বাই অ্যাজুমিং দ্যাট দ্য প্রসেস ওয়াজ কম্পারেবল টু আদার টেকনিক্স সাচ এস ইচিং অ্যান্ড লিথোগ্রাফি, আ ফেয়ার নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, এই যে ওইখানে ছিল আ স্মল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, এখানে কি আ ফেয়ার নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস রিয়ালাইজ দ্যাট। আচ্ছা, বুঝতে পেরেছিল, কিন্তু এই জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ওই জায়গায় সাসপেক্ট কথা থাকলো, এই জায়গায় কিন্তু যে শব্দটা দেওয়া আছে এটা সাসপেক্টের সাথে একদমই যায় না। একদম এটা হচ্ছে রিয়ালাইজ করা, তার রিয়ালাইজ কথা সাসপেক্ট করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। বাট ওই পরের কথার মধ্যে কিন্তু সাসপিশনের একটা সেন্স পাওয়া যায়। যেমন পরের কথাটা কি বলা আছে, তাদের স্টেটমেন্টটা কি বলা আছে, ক্যামেরা ইমেজেস ওয়ার অর কুড বি, এই যে এই কুড বি কথাটা কোশ্চেনে ছিল, কুড বি অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ হ্যান্ডমেড ওয়ার্কস অফ আর্ট দ্যাট দে মাইট হ্যাভ আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন দ্য আর্টস অ্যান্ড অন কালচার ইন জেনারেল, এই যে আর্টের উপর অ্যান্ড অন কালচার ইন জেনারেল। এই যে ওই কোশ্চেনে কিন্তু ছিল এরকম যে আর্ট এবং সোসাইটি, কিন্তু এখানে সোসাইটি কথা নাই, বরং এর লেখা আছে কি কালচার ইন জেনারেল। কালচার ইন জেনারেল বলতে কি একটা সামগ্রিকভাবে একটা পুরো একটা কালচারকে বোঝায়, তার মানে এটা সোসাইটি কি ইনডিরেক্টলি মানে ইন্ডিকেট করতেছে। কালচার ইন জেনারেল কথাটাই কিন্তু সোসাইটিকে ইনডাইরেক্টলি ইন্ডিকেট করতেছে। আচ্ছা, আর এটার কথাবার্তা আমি একটা পজিটিভ টোন পাইতেছি, এই যে পজিটিভ মানে ফটোগ্রাফি আর্ট এবং সোসাইটির উপর একটা মানে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, ওটা এরকম একটা কথাবার্তা। আর যে কুড বি কথাতে আছে, কুড বি কথাটা মানে যখন ফিউচার রিলেটেড আমরা কিছু মানে সম্ভাবনার কথা প্রকাশ করি বা একটু আশাবাদিতা প্রকাশ করি, তখন এই কুড বি শব্দটা আসে। তার মানে একদম সেন্টেন্স স্ট্রাকচারও কিন্তু এটা মিল হইতেছে, প্লাস ওয়ার্ড রিলেটেডও এটা মিল হইতেছে, যে এই জায়গায় মানে আর্টটা আমরা ডিরেক্ট ম্যাচিং পাইতেছি, ওই জায়গায় ছিল সোসাইটি, এই জায়গায় কি কালচার ইন জেনারেল, মানে কিছুটা অন্য কথায় লেখা আর কি, তবে ম্যাচিং আছে। তারপর ওই জায়গায় ছিল স্মল নাম্বার অফ পিপল, আর এই জায়গায় ফেয়ার নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস মিল পাচ্ছি। তো এখন পজিটিভ কথার জন্য আমরা একটা বক্স থেকে ওয়ার্ড নিব। তো পজিটিভ কথার জন্য আমরা কি ওয়ার্ড নিব, আমরা যদি বক্সটা দেখি তা একটাই কথা পাচ্ছি, সেটা হচ্ছে সি বেনিফিশিয়াল, এটা আনসারটা হবে সি বেনিফিশিয়াল। তা সবগুলো দেওয়ার পর আমার তারপর 31টা বাকি রইল। এখন এই যে 31টা কিন্তু আমি এত দূর পড়ে আসলাম, কিন্তু 31-এর জন্য ডিরেক্ট কোনো সেন্টেন্স বা একটা বা দুইটা সেন্টেন্স পাইলাম না। কিন্তু আমি যদি এখন আমি এটা সার্বিকভাবে পুরো প্যারাগ্রাফটাই বিবেচনা করি, তখন কিন্তু আমি এই পুরা একটা সামারি পাই। এটা কি, এই তিনটা যে ভিউ পয়েন্ট দেওয়া আছে, এই তিনটা ভিউ পয়েন্টের একটা সামারি কিন্তু আমার 31-এর আনসারটা হইতেছে। আমি তখন এটা ইন্ডিকেট করতে পারতেছি যে অপিনিয়ন্স অন ইস ফিউচার ওয়ার ড্যাশ, মানে সামগ্রিকভাবে এই ফটোগ্রাফির ফিউচারের ব্যাপারে অপিনিয়নটা কেমন ছিল। এখন আমি এতক্ষণ তিনটা ভিউ পয়েন্ট বসছে, তিনটা ভিউ পয়েন্ট কিন্তু আমি মানে পুরোপুরিভাবে নেগেটিভ পুরোপুরি পজিটিভ পাইনি, কোথাও কেউ বসে ভালো, কোথাও কেউ বসে খারাপ, এরকম ছিল। তার মানে কি খারাপ ভালো মিলা, আর খারাপ ভালো মিলা যদি হয়, এরকম একটা শব্দ যদি আমাকে বাছাই করতে হয়, এই বক্স থেকে আমার একটা শব্দই সেটা ম্যাচ খায়, সেটা কি মিক্সড। এটা কেমন ওপিনিয়ন ছিল, মিক্সড ওপিনিয়ন ছিল, মানে খারাপ ভালো মিলা মিক্সড। এই যে আমার তাহলে এই আনসারটা মিক্সড হয়ে গেলো। এইভাবে হচ্ছে এই আমার এই সবগুলো আনসার আমি দিতে পারলাম। তার মানে আমি কিন্তু 31টা প্রথমে দিতে পারিনি, আমি বাকিগুলো দিয়ে তারপর 31 আমাকে ব্যাক করতে হয়েছে। তা মাঝে মাঝে এখানে এরকম এই ধরনের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা হয়তো আগেরটা সলভ করতে পারিনি বা পরটা সলভ করতে পারতেছি, কিন্তু সবগুলো সলভ করার পর একটা সলভ করতে মানে প্রথমটা হয়তো সলভ করতে পারবো। তো এরকম মানে এখানে এই 31টা আমরা একটা জিনিস দেখতে পাইতেছি যে পুরা এই তিনটা অপিনিয়নের একটা সামারি হচ্ছে 31 আসতেছে। তা আমি কিন্তু প্রথমেই 31টা দিয়ে এটা শুরু করতে পারতাম না। তো এটা যেটা হবে, এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের খুবই একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেন একটা কোশ্চেনে স্পেসিফিক কোশ্চেনে বেশি সময় স্পেন্ড না করি। আমার প্রথম টিপস হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যদি 31-এ খুব বেশি সময় স্পেন্ড করতাম, তাহলে আমার কি হইতো, তাহলে আমি এটার মধ্যে হারাই যেতাম। এটা আমি যদি শুধু 31-এর ক্লু বিবেচনা করে প্যাসেজটাতে মানে প্যাসেজটা খুঁজে যাইতাম, আমি কিন্তু হারাই যেতাম। এই জন্য সবসময় কি যেই কাজটা করতে হয়, এখানে আমি খুব টিপস বলবো, একটু শুনবেন সবাই। এই টিপসটা হচ্ছে কি,
সবসময় দুইটা তিনটা কোশ্চেনের কিওয়ার্ড একসাথে মাথায় নিয়ে খুঁজতে হবে। আমি কিন্তু ওই যে আর্টিস্ট, পেন্টিং, আবার এখানে আর্লি ডেজ, অপিনিয়ন, এই দুইটা কোশ্চেনের কিওয়ার্ড মাথায় নিয়ে খুঁজতেছিলাম, কারণ আমি জানি আমি একটা 31টা না পাইতে পারি বা 32 পাইতে পারি। হ্যাঁ, তা 32 পাইলেই তো আমার হয়ে যায়, আমি 31টা হয়তো পরে বের করতে পারবো। হ্যাঁ, আবার আমি একটু একটু যখন পাইলামও তখনও আমি দেখলাম যে আমি আসলে পুরো প্যারাটা না পড়ে 31 আনসারটা করতে পারতেছি না। এরকম কিছু কিছু জায়গায় আমার থাকতে পারে। হ্যাঁ, তারপর 33 তো আমি পেয়ে গেলাম, এটা ডিরেক্ট দুই একটা প্যারার মধ্যেই ছিল। 34টা আমি পেয়ে গেলাম। তো এরকম থাকতে পারে, এটা আমাদের বিবেচনা করতে হবে। এবং আমি অসংখ্যবার দেখছি, স্পেশালি ক্যামব্রিজ যে ক্যামব্রিজের যে অফিসিয়াল বইগুলো, যদিও এটা ক্যামব্রিজ অফিসিয়াল গাইড এটা, কিন্তু ক্যামব্রিজ অফিসিয়াল বইয়ের ভিতরেও এই ধরনের সামারি দেওয়া আসছে, এবং এটাতে যেটা হয় প্রথম কোশ্চেনটা একটু কঠিন থাকে, বাকিগুলো মোটামুটি সহজ থাকে, এরকম আমি দেখে আসছি। এই জন্য সবাইকে যেটা করতে হবে, মানে একাধিক কিওয়ার্ড মাথায় নিয়ে করতে হবে, এবং স্পেসিফিক কোনো কোশ্চেন, মানে শুধুমাত্র স্পেসিফিক একটা কোশ্চেনের কিওয়ার্ড মাথায় নিয়ে মানে প্যাসেজে আনসার খোঁজা যাবে না। কমপক্ষে দুইটা কোশ্চেনের কিওয়ার্ড মাথায় নিয়ে প্যাসেজ খুঁজতে হবে। তাহলে মানে আমরা হারাই যাব না, বা সলভ করতে সুবিধা হবে। সিকোয়েন্স টেকনিকটা কিছুটা মেনটেন করবে, মানে যে ধারাবাহিক, এই যে 32, 33, 34 একটা পর একটা আসছে। যদিও আমি বলে আসছি যে মানে সবসময় সিকোয়েন্স ব্রেক না হইতে পারে, যেমন এটাও হইতে পারতো যে 32 আনসার আমি আগে পাইছি, 31-এর আনসার পরে পাইছি। এটাও এই ধরনের কোশ্চেনে সম্ভব। তো যাক, এই কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে আইএলটিএস সব কোশ্চেন যদি আমরা বিবেচনা করি, এখানে আমাদের যখন আমরা মূল এক্সাম এটা সলভ করতে যাবো, আমাদের টাইমের প্রেশার থাকবে। তো এটাতে হয়তো সবগুলো একদম নাও হইতে পারে। এটা আসলে ডিপেন্ড করে টোটালি স্কিলের উপর, অথবা ইংলিশ ইয়ের উপর। তবে আমরা চেষ্টা করবো এটা ইচ্ছা করলে সবগুলোই পারা যায়। কিন্তু আমি আমি বলবো, মানে এটা কোনো একটা এই ধরনের কোশ্চেনের জন্য, একটা স্পেসিফিক কোশ্চেনের জন্য কেউ যদি বেশি সময় স্পেন্ড না করে, সবাই যেন 40টা কোশ্চেন আনসার করার টার্গেটটা রাখে। হ্যাঁ, কারণ হয়তো আর নিচের দিকে আরও সোজা কোশ্চেন আছে যেটা মানে আমি পারতে পারবো বা পারার চান্স আছে। হয়তো তার কাছে আমি 33 কোনো কারণে পারলাম না, বাট বাকিগুলো আমি সলভ করে যাব যদি সময় পাই, এটাতে আমি ব্যাক করব। কারণ শেষের দিকে এই ধরনের কোশ্চেন শেষে থাকে, এবং তখন টাইমেরও প্রেশার থাকে, আবার সব দিক থেকে প্রেশার থাকে, আবার কোশ্চেনটাও ডিফিকাল্ট, এই আর কি। এই জন্য এই ধরনের কোশ্চেন পারার জন্য একটু একটু স্কিল লাগে, আমি বলবো। তো এভাবেই আসলে আমরা এটা সলভ করব। এটা যদি প্র্যাকটিস করা যায়, এটা আসলে মানে এই 4-5টা, 4 থেকে 4টা বা 5টা থেকে 5টাতে 5টাই হওয়া সম্ভব। এটা আসলে মানে কঠিন, বাট এটা মানে পারাটাও আবার সোজা।